কে পেয়েছি আমাদের বাঁকুড়া জেলা থেকেই তিনি সংঘের স্বয়ংসেবক হয়েছেন। কামারপুকুরের কাছে যে তাজপুর গ্রাম, সেই তাজপুর গ্রামে বাড়ি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, শ্রী রমাপদ পাল। রমাদা সরকারি দৃষ্টিতে আমাদের বাঁকুড়া জেলা থেকেই সংঘের স্বয়ংসেবক হয়েছেন, তাজপুর গ্রামে বাড়ি। বহু দায়িত্ব পালন করেছেন, আমাদের দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচারক ছিলেন, ক্ষেত্র প্রচারক প্রমুখ ছিলেন। বর্তমানে রমাদার দায়িত্ব আমাদের পূর্ব ক্ষেত্রের সহ ক্ষেত্র প্রচারক। আজকে স্বয়ংসেবক সংকল্পনা এই বিষয়ের ওপর আমরা রমাদার পথ প্রদর্শন পাব। তার আগে একটি একক গীত হবে। অনির্বাণ দা, এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নিত্যা হয়ে রইবি ঘরে, নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজার বেদী, মা তোর পীঠস্থান। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজার বেদী, মা তোর পীঠস্থান। সেথা শক্তি দিয়ে, ভক্তি দিয়ে, শক্তি দিয়ে, ভক্তি দিয়ে বাঁধব মা তোর সিংহাসন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নিত্যা হয়ে রইবি ঘরে, নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সেথা রইবে না কো ছোঁয়াছুঁই, উচ্চ নিচের ভেদ, সবাই মিলে উচ্চারিব মাতৃনামের বেদ। সেথা রইবে না কো ছোঁয়াছুঁই, উচ্চ নিচের ভেদ, সবাই মিলে উচ্চারিব মাতৃনামের বেদ। মোরা এক জননীর সন্তান সব জানি, ভাঙব দেয়াল ভুলব হানাহানি। মোরা এক জননীর সন্তান সব জানি, ভাঙব দেয়াল ভুলব হানাহানি। দিন দরিদ্র রইবে না কেউ, মাগো দিন দরিদ্র রইবে না কেউ। সমান হবে সর্বজন, বিশ্ব হবে মহাভারত, নিত্য প্রেমের বৃন্দাবন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নিত্যা হয়ে
রইবি ঘরে নিত্যা হয়ে, রইবি ঘরে হবে না তোর বিসর্জন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা হ্যাঁ শোনা যাচ্ছে, ঠিক আছে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। শুরু করবো? ছবি দেখা যাচ্ছে তো? হ্যাঁ শুরু করুন। হ্যাঁ দেখা যাচ্ছে, ছবি দেখা ঠিক যাচ্ছে? আছে। রাজদীপ দা একটু একটু সবাইকে মিউট করতে বলুন, অনেকে মিউট করছে না। হ্যাঁ, হ্যাঁ মিউট করতে শোনা বলো যাচ্ছে। সবাইকে। বাকিরা বাকিরা মিউট করতে বলো। ঠিক। বাঁকুড়া জেলার বৌদ্ধিক বর্গে আগত সমস্ত কার্যকর্তা, স্বয়ংসেবক দাদা এবং ভাইরা, এই করোনা পরিস্থিতির মধ্যেও সংঘের কাজ পরিস্থিতি নিরপেক্ষ। পরিস্থিতির মধ্যে যে ধরনের পরিবেশ আসুক না কেন, তার মধ্যেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ নিরন্তর গতিতে এগিয়ে চলে। সংঘের যে মূল তত্ত্ব, তার যে বিষয়, একটি হচ্ছে শারীরিক, একটি হচ্ছে বৌদ্ধিক। এই দুটি বিকাশের মাধ্যমে ধীরে ধীরে আদর্শ স্বয়ংসেবক হিসাবে নিজের জীবনকে তিল তিল করে সমর্পণ করার মানসিকতা নিয়েই সংঘ নিরন্তর গতিতে এগিয়ে চলেছে। ধ্যেয় আদর্শ নিশ্চিত আছে। গতকালকেই আমরা পরম পবিত্র গৈরিক পতাকার কাছে স্বয়ংসেবক হিসেবে নিজেকে সমর্পণ করার মানসিকতা নিয়ে গুরু পূজন আমরা করেছি। সংঘের নামকরণের মধ্যেই মাঝের যে শব্দ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এই স্বয়ংসেবক সম্পর্কেই আজকে চর্চা আমাদের করতে হবে। যে আমরা যারা আজকে বৌদ্ধিক শুনছি, আমরা প্রথম আমাদের পরিচয় আমরা হিন্দু। স্বামীজির ভাষায় আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি। দ্বিতীয় যে পরিচয়, সেটা হচ্ছে আমি স্বয়ংসেবক। সেই কারণে স্বয়ংসেবকের যে সংকল্পনা, স্বয়ংসেবক সম্পর্কে সমাজের ধারণা, স্বয়ংসেবক সম্পর্কে আমাদের ব্যক্তিগত ধারণা, তার সম্পর্কে দু চারটি কথা আজকে বলার জন্য বৌদ্ধিক বর্গ রাখা হয়েছে। তাকে আমরা স্বয়ংসেবক বলবো। তার মধ্যে প্রথম যে বিষয়, সেটি হচ্ছে সমাজের মধ্যে দুটি শব্দ খুব চালু আছে। একটি হচ্ছে স্বয়ংসেবক, আরেকটি হচ্ছে স্বেচ্ছাসেবক, যাদেরকে আমরা ভলেন্টিয়ার বলে থাকি। স্বয়ংসেবক মানে ভলেন্টিয়ার নয়। ভলেন্টিয়ারের মধ্যেও যারা স্বেচ্ছাসেবক থাকেন, তাদেরও কিছু কিছু চাওয়া পাওয়ার প্রসঙ্গ থাকে। আমাদের গ্রামে একবার নট্য কোম্পানি যাত্রা দল এসেছিল, ক্লাব নিয়ে এসেছিল। তো আমাদেরকেও ক্লাবের সদস্য হিসেবে আমাদের ডাকা হয়েছিল, তো পাহারা দেওয়ার জন্য, গেটে পাহারা দেওয়ার জন্য। তো অদ্ভুত যেটা ঘটনা, সেটা হচ্ছে আমরা তো স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবক হওয়ার কারণে আমাদের কিন্তু টিকিট কাটতে হয়নি, আমরা টিকিট পরীক্ষা করতাম। তবে বিনা টিকিটে আমি যাত্রা শুনতে পেয়েছি। তাদেরকে স্বেচ্ছাসেবক বলা হয়। তার কারণ হচ্ছে স্বেচ্ছাসেবকেরও কিছু চাওয়া পাওয়া থাকে। সেই জন্য স্বয়ংসেবক মানে কোনো চাওয়া পাওয়ার ঊর্ধ্বে। স্বয়ংসেবক সংকল্পের মধ্যে প্রথম যে ভাবনা আমাদের দরকার, সেটি হলো স্বয়ংসেবক রাষ্ট্রকে পরম বৈভবশালী করার জন্যে তন মন ধন দিয়ে বিবেক, বুদ্ধি, স্বভাব, মেধা এবং সমর্পণের মাধ্যমে এই ভারতবর্ষকে পরম বৈভবশালী করতে চাই। এই ভাবনা নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 1925 সাল থেকে নিরন্তর গতিতে কাজ করে চলেছে। সেই জন্যে আজকে স্বয়ংসেবকদের মধ্যে যে চিন্তা ভাবনা আছে, তাদের যে প্রেরণাস্থল, স্বয়ংসেবক কোথা থেকে প্রেরণা পাচ্ছে, তার প্রেরণাস্থল সম্পর্কে গতকাল বৌদ্ধিক বর্গে সমস্ত ভারতবর্ষ জুড়ে গুরু পূর্ণিমাকে কেন্দ্র করে
ত্যাগ ও বৈরাগ্যের প্রতীক, ক্ষাত্র তেজ এবং ব্রহ্ম তেজের সম্মিলিত যে রূপ, সেই গেরুয়া পতাকা নিয়ে নিজের মনকে, নিজের হৃদয়কে গেরুয়া রঙে রাঙিয়ে দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্রের জন্য নিঃস্বার্থ বুদ্ধিতে আমি কাজ করব। আমি নিঃস্বার্থ বুদ্ধিতে এই কথাটা জোর দিতে চাচ্ছি এই কারণে, আমার মধ্যে কোনো চাপা নেই। তোমার কাজে জীবন দেব, কথা দিলাম রাজার রাজা, তোমার শক্তি তোমার কাজে, গঙ্গা জলে গঙ্গা পূজা। সেই কারণে দেশ, সমাজ, রাষ্ট্র থেকেই প্রেরণা নিয়ে আমি দেশ, সমাজ, রাষ্ট্রের জন্য যারা কাজ করে নিঃস্বার্থ বুদ্ধিতে, তন মন ধন দিয়ে, আর এই ভাবনা নিয়ে যারা কাজ করছে তারাই হচ্ছে স্বয়ংসেবক। সেই জন্য এই ভাবনাটা আমাদের প্রথম মনের মধ্যে থাকা দরকার। স্বয়ং প্রেরণাতে আমরা স্বয়ংসেবক হয়েছি, আমাদের কেউ জোর করে চাপিয়ে দিয়েছে, ধরে নিয়ে এসছে, এরকম নয়। হ্যাঁ, প্রথম যখন আমরা সংঘের মধ্যে আসি তখন ব্যক্তিনিষ্ঠ হয়েই এসেছিলাম। কোনো দাদা, কাকা, জ্যাঠা বা আমাদের কেউ পরিচিত বন্ধু বান্ধব হতে পারে যারা আমাকে সংঘের শাখাতে নিয়ে এসেছিল। কিন্তু ধীরে ধীরে সে ব্যক্তি চলে যেতে পারে, কিন্তু আমি আদর্শগতভাবে, তত্ত্বগতভাবে, নিষ্ঠা সহকারে আজীবন এই ব্রতকে আমি গ্রহণ করেছি, ব্রতধারী হয়েছি। সেই জন্য আমি গৈরিক পতাকার সামনে আর নিত্য শাখার মাধ্যমে প্রতিজ্ঞা করি যে আমি আজীবন সমাজের কাজ করব, নিঃস্বার্থ বুদ্ধিতে কাজ করব। এই ভাবনা নিয়েই আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা কাজ করে চলেছে। স্বপ্রেরণা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই প্রেরণাস্থল হচ্ছে আমি নিজে। আত্মদীপ ভব, নিজের মধ্যেই, আত্মা থেকেই আর প্রদীপকে আমার নিরন্তর জ্বালিয়ে রাখতে হবে। এই ভাবনা নিয়েই আজকে সংঘ আর কাজ করে চলেছে। আমরা জানি যে সংঘের উপরে পরীক্ষা হয়, যে কোনো একটি সংগঠনের উপরে বারবার পরীক্ষা আসে। তিনবার আমাদের উপরে প্রতিবন্ধ এসছে, আপনারা সবাই জানেন। তার আমি একটু উল্লেখ করব। তখনকার পরিস্থিতি সম্পর্কে মধ্যেও সংঘের স্বয়ংসেবকরা কিভাবে কাজ করেছেন সেই সম্পর্কে আমাদেরও তার মনস্থিতি জানা উচিত। আমরা জানি 1948 সালের যে ঘটনা, গান্ধী হত্যাকে কেন্দ্র করে করা হয়েছিল, তখন আমাদের সংগঠনে সেরকম পাকাপোক্ত ছিল না। বিভাজন হয়েছে, দেশ বিভাজনের সময় সমাজকে ঠিক করার কাজে তারা নিরন্তর কাজ করেছে। তখন পাকাপোক্ত আমরা ছিলাম না, পুরোপুরি বিরোধীদের হাতেই ছিল, করতে হতো। রাজনৈতিক দলও আমাদের পক্ষে একজনও ছিল না, কোনো লোকই ছিল না সমাজের মধ্যে। তখন একলা চলরে শুধুমাত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা, তারা আন্ডারগ্রাউন্ডে থেকে, ভূমিগত থেকে অনুসারেই আর সেই তাকে প্রতিহত করার জন্য সত্যাগ্রহের মাধ্যমে তাতে প্রতিকার তারা করেছে এবং নিজের জীবন সমর্পণ করেছে। অনেকে মারা গেছে উত্তীর্ণ হয়ে, তারা কিন্তু পিছিয়ে আছে। এরকম ভাবে আমরা 75 সালে জরুরি অবস্থা যারা এখানে আছেন অনুভব থাকবে, তখন বয়স আমাদেরও কম ছিল। কিন্তু তখনকার দিনের যে স্থিতি, তখন কিন্তু সংঘ আর একা ছিল না। তখন অন্য নেতৃত্ব আমাদের সাথে যুক্ত, জয়প্রকাশ নারায়ণ থেকে শুরু করে অনেকে আমাদের সাথে এসেছিল এবং বড় বড় নেতৃত্ব তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছিল। যারা হিন্দুর পক্ষে কাজ করতে চায় তারা আমাদের সাথে যোগ দিয়েছিল। তখন কিন্তু আর পরিবেশও কিছুটা অনুকূল ছিল, প্রতিকূল পুরো বলা যাবে না, অনুকূল পরিবেশও নির্মাণ হয়েছিল। সত্তাধারী যারা ছিলেন তারা ছিল অপ্রতিষ্ঠিত, তারা নেগেটিভ চর্চার মধ্যেই ছিল, তারা ধর্মের পক্ষে ছিল না। সেটা সমাজের লোকেরা অনুভব করেছিল, বাগরুদ্ধ করে দেওয়া হয়েছিল। সেই জন্য সকলের ভরসার কেন্দ্র ছিল কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তার ফলে আমরা দেখলাম হাজার হাজার স্বয়ংসেবক সত্যাগ্রহ করেছে এবং পরবর্তীকালে 22 মাস অনেকে জেল খেটেছে। তার মধ্যে আমাদের প্রদেশে আপনারা চেনেন সুনীল দাকে, আপনারা চেনেন সুনীল পদ গোস্বামী দাকে, আর অনেক কার্যকর্তা যারা 22 মাস মিশাতে আটক ছিলেন, কিন্তু সংঘ তার থেকে মাথা নিচু করেনি। আজকে তারপরে আমরা দেখলাম যে সত্যাগ্রহ আন্দোলনের পর যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে ইন্দিরা গান্ধী পরাজিত হয়েছিল, আর তার ফলে তার প্রতিকার হয়েছিল, প্রতিরোধ হয়েছিল। সেটা আমাদের সকলের জানা দরকার। স্বয়ংসেবকদের অগ্নি পরীক্ষায় সেবারও তারা উত্তীর্ণ হয়েছে। পরবর্তীকালের ঘটনা তো আমাদের সকলের স্মরণে আছে। 92 সালের ঘটনা, লক্ষ লক্ষ স্বয়ংসেবক, তারা কর সেবক নাম দিয়ে যখন বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে সে আন্দোলন হয়েছিল, তাতে আমাদের সফলতা হয়েছে। তখনকার মধ্যে সংঘের প্রতিষ্ঠা হয়েছে।
আগে যে প্রতিষ্ঠা ভাব ছিল না, সে প্রতিষ্ঠিত হয়েছে সংঘ, এবং সমাজ আমাদের সাথে এসে হাজির হয়েছে, সমাজ মুক্ত হস্তে আমাদের সহযোগিতা করেছে, এবং তারা আজকে আমাদের সাথে যুক্ত হয়ে পুরো সমাজ এই আন্দোলনে নিজেকে যুক্ত করেছে। তাতে স্বয়ংসেবকদের ভাগিদারি সেটা আমরা অনুভব করেছি। সে স্বয়ংসেবক মানে বাধা বিপত্তি যাই আসুক না কেন, ঝড় ঝঞ্ঝা যাই আসুক না কেন, সংঘ কোনো সময় পিছিয়ে পড়বে না। এই ভাবনা আমরা 3টি প্রতিবন্ধকে কেন্দ্র করে আমরা দেখলাম। দ্বিতীয় যে প্রসঙ্গ, যে সিন্ধিতে যে বৈঠক হয়েছিল, থানেতে যে বৈঠক হয়েছিল শ্রী গুরুজির নেতৃত্বে, স্বয়ংসেবক হিন্দু সমাজেরই অঙ্গ, এই ভাবনাটা প্রথম আমাদের মাথায় থাকা দরকার। সেই জন্য আমরা প্রতিদিন বলি হিন্দু রাষ্ট্রাঙ্গ ভূতা, এই রাষ্ট্রের অঙ্গীভূত। যেমন একটি অবয়ব থাকে আমাদের শরীর, শরীরের মধ্যে প্রত্যেকের অবস্থান আলাদা, তাদের কাজ আলাদা, দেখতে আলাদা, তাদের ব্যবহার আলাদা, প্রত্যেকটা ইন্দ্রিয়ের, কিন্তু একটি দেহের সাথে সম্পর্কিত, একটি আত্মা তার মধ্যে আছে, একটি প্রাণ আছে। এই যে ভাবনা, একাত্ম ভাব, এই ভাব নিয়েই আর আমরা কাজ করে চলেছি। আমরাও সমাজের যে সংবেদনা, সমাজের মধ্যে যে হিন্দু সমাজের যে সমানতা, সেটা সংঘ এবং পরিপূরকতা, আমাদের মধ্যে ভেদশূন্য হয়ে, ভেদরহিত হয়ে আমাদের কাজ করতে হবে। সেখানে সমাজ হচ্ছে সম অজ, মানে লক্ষ্য পূরণের জন্য আর আমরা কাজ করে চলেছি। সেই কারণে সোসাইটি হ্যাজ ইটস ওন ডেস্টিনি, সমাজ সেই একটি পথে এগিয়ে যেতে চাই উইথ সেম মিশন। আমাদের লক্ষ্য কিন্তু নিশ্চিত আছে, সেই পথেই কিন্তু আমরা আজকে কাজ করে চলেছি। সেই জন্য আজকে সমাজের মধ্যে এই সংবেদনার লক্ষণ, আর সেটা আমাদের পরিলক্ষিত হয়, এবং আমরা যে একে অপরের পরিপূরক, এই ভাবনা নিয়েই আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা আর তারা কাজ করে চলেছে। কিন্তু আজকে সমাজের মধ্যে আমরা অনুভবও করতে পাচ্ছি, সমাজকে বিচ্ছিন্ন করার জন্য যেমন আগেও ছিল বিভিন্ন শক্তি, প্রতিক্রিয়াশীল শক্তি, দেশ বিরোধী শক্তি, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে যেমন দেশ বিভাজন হয়েছে, হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল ইংরেজরা, আজও কিন্তু তার থেকে আমরা দূরে নেই। সহিংসদের মধ্যেও বিভাজন ঘটানোর জন্য অনেক ধরনের চিন্তন, অনেক ভাবনা, আর সেগুলো চলছে। সেই জন্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে বিভিন্নভাবে বিভক্ত করার জন্য এসসি এসটির লড়াই, ভাষা প্রান্তের লড়াই, জাতি পন্থের লড়াই, এবং বিভিন্ন ধরনের দৃশ্য আমাদের চোখের সামনে আসছে। স্বদেশি বিদেশি লড়াই, এই ধরনের আন্দোলন আজকে সমাজের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। নকশালবাদ, আরবান নকশালবাদ, কমিউনিস্ট, খ্রিস্টান, মুসলমান, তারা বিভিন্ন ধরনের আক্রমণ অত্যাচার আমাদের করছে, যাতে স্বয়ংসেবকদের মধ্যে স্বয়ংসেবকত্বের বিভাজন ঘটানো যায়। তার থেকে কিন্তু আমাদের অধিকাধিক আর সচেতন থাকতে হবে। সেই কারণে আজকে হিন্দু কেবলমাত্র একটা সাংস্কৃতিক বিষয় নয়, হিন্দু মানেই হচ্ছে গুণবাচক শব্দ। এই গুণের বিকাশ, আমাদের বৈচারিক যে পরিচয়, আমরা একম বহুশ্যাম, একের শক্তির মধ্যে, একই অস্তিত্বের মধ্যে আমরা অনেকে আছি, এই যে ভাবনা, এটা আমাদের হিন্দু সমাজের ভাবনা। সেই জন্যে মানুষের যে ক্রম বিকাশ, সেটা আমরা আজকে দেখতে পাই। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমরা যখন ছোট ছিলাম আর তখন আমরা ধীরে ধীরে বড় হতে থাকি, প্রতি ক্ষণ অনুসারে ধীরে ধীরে যখন ছোট অবস্থায় থাকে তারা বাড়তে থাকে, তার ধীরে ধীরে বিকাশ হতে থাকে, তার পরিবর্তন হতে থাকে। সেই জন্য আজকে সমাজের মধ্যে যদি এরকম কেউ বলে যে আজকে সকাল 7টার সময় কত তার মাপজোপ হলো, পরের দিন সকাল 7টার সময় কতটা সে বেড়েছে, এটা যেমন মাপাজোপা যায় না, সেরকম আমাদেরও বিকাশ আর ধীরে 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 আর হতে থাকে। সেই জন্য এই ভাবনা নিয়ে সংস্কারের মাধ্যমেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সংস্কারে বিশ্বাসী, এই ভাবনা নিয়েই আজকে সংঘ আর কাজ করে চলেছে। সেই কারণে যে শক্তি, আমাদের যে চিন্তা, একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, এই যে ভাবনা, এই চিন্তা হিন্দু সমাজেরই ভাবনা। সেই জন্য আমরা এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষকে ভারত পিতা বলি না, ভারত পিতা কি জয় বলি না, আমরা এটাকে মাতৃভূমি বলে স্বীকার করে নিয়েছি। সেই কারণে আমরা প্রতিদিন ভারত মাতা কি জয় বলি। মাতা ভূমিহি পুত্রহং পৃথিব্যা, এই পৃথিবীর আমি পুত্র, এই মাতা হচ্ছে আমার এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র। এই ভাবনা আজকে প্রত্যেকটি স্বয়ংসেবকদের মনের মধ্যে প্রকটিত করা হয়। সেই জন্য বলা হয় শিব জ্ঞানে জীব সেবা। প্রত্যেকটি ব্যক্তির মধ্যে অঙ্গাঙ্গিক ভাব থাকার কারণে তাকে সেবা করার যে মানসিকতা, সেটা আমাদের মধ্যে নিরন্তর গতিতে চলতে থাকে। সেই জন্য আজকে স্বয়ংসেবকত্বের যে প্রকটীকরণ, সেটা তখনই বোঝা যায় আর বিপদ আপদ যখন আমাদের সামনে আসে। যেমন আমি একটি উল্লেখ করলাম
যে কদিন যে 3টি প্রতিবন্ধের কথা উল্লেখ করেছি, তেমনি আজকে সমাজের সামনে নিরন্তর গতিতে এরকম পরীক্ষা আমাদেরকে দিতে হচ্ছে। সেই জন্য আমরা জানি যখন বন্যা, কোনো ভূমিকম্প, কোনো ব্রেন দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা, আজকের মতো মহামারী যে করোনা, আলফান থেকে শুরু করে, ফণী থেকে শুরু করে, সুনামি থেকে শুরু করে, তখন স্বয়ংসেবকদের স্বয়ংসেবকত্বের প্রকটীকরণ হয়, কাউকে সূচনা দিতে হয় না। যেমন গঙ্গাসাগর মেলা থেকে কুম্ভ মেলাতে সূচনা দিতে হয় না, স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে সমাজের লোকেরা সেখানে পৌঁছায়। ঠিক সেরকম ভাবেই আজ যে সঙ্গে স্বয়ংসেবকরা আর তারা নিজেদের পরীক্ষা দিতে থাকে, তখন প্রমাণ পাওয়া যায় যে কে স্বয়ংসেবক আর কে স্বয়ংসেবক নয়, তার মধ্যে কতটা পরিবর্তন হয়েছে সেটা সেজন্য দেখতে পাওয়া যায়। সেই জন্য আজকে আমরা অনেক সময় স্বয়ংসেবক হিসেবে আমাদের মধ্যে বিচলিত ভাব আছে। বাইরের প্রচার যন্ত্র এত ব্যাপক, আর সেই কারণে সঙ্গে স্বয়ংসেবকরা মাঝে মাঝে বিচলিত হয়ে যায়, নিজে চিন্তা করতে পারে না আমি কোনটা করব কোনটা করব না। সেই জন্য প্রচারের থেকে আমরা সবসময় বিমুখ থাকি, কিন্তু নজর অবশ্যই রাখতে হবে। আজকে প্রচারের যুগ, সেই কারণে তার নজর তো আমাদের রাখতে হবে, খোঁজ খবরও রাখতে হবে। সেই জন্যে শাখার মাধ্যমে যে আমাদের সংস্কার হতে থাকে, কতটুকু সংস্কার হয় আমরা বুঝতে পারি না, কিন্তু নিত্য শাখাতেই যে সংস্কার চলতে থাকে তার মাধ্যমে আমি নিজেকে সংস্কারিত করে তুলি। তার মাপজোক করা যায় না, তার কাজের মাধ্যমে, তার ব্যবহারের মধ্যে, আমার হাবভাবের মধ্যে, আমার ব্যবহারের মধ্যে, ব্যক্তিগত, চারিত্রিক এবং তার সাথে সাথে পারিবারিক জীবন এবং সমাজ জীবন, রাষ্ট্র জীবনের মধ্যে তার প্রকটীকরণ আজকে আমরা দেখতে পাই। সেই কারণে 1 ঘন্টা সঙ্গস্থানে যাওয়ার কারণে যে সংস্কার হয়, আর 23 ঘন্টা তার প্রকটীকরণ হতে থাকে। সমাজের মধ্যে আমার সংযোগ, সমাজের সাথে আমার সম্পর্ক, তাদের সাথে আমার একাত্ম ভাব, বিরোধী হোক বা আমার পক্ষের লোকেরাই হোক না কেন, প্রত্যেকের সাথে আমার হৃদয়ের সাথে নিত্য সংস্কারের যে কাজ। আর সেই জন্য বলা হয়েছে ঘটিকে প্রতিদিন মাজতে হয়, পিতলের ঘটিকে, নাহলে চকচক করে না। সেখানে সংস্কার একটি নিত্য সংস্কারের যে প্রসঙ্গ, যেটা পরীক্ষিত সত্য, আর সেই পথেই আজকে সংঘ নিত্য শাখার মাধ্যমে আজকে তার সংস্কারের কাজ নিরন্তর গতিতে চলে যাচ্ছে। সেই জন্য একটি সুভাষিত আমরা অনেকবার শাখাতে করেছি, কাকক কৃষ্ণ পিকক কৃষ্ণ, কো ভেদ পিক কাকয়, বসন্ত সময়ে প্রাপ্তে কাক কাকহ পিক পিকহ। এর মানে আমরা সবাই জানি কাক কালো, কোকিলও কালো, কিন্তু তাদের পরিচয় কখন পাওয়া যায়? তখনই পাওয়া যায় যখন বসন্ত কাল আসে। তখন কাক তার নিজস্ব স্বরেতেই গান গাইতে থাকে, চিৎকার করতে থাকতে, কাকা করতে থাকে, কিন্তু আর কোকিল তার নিজস্ব সুমধুর কণ্ঠে সে গান গাইতে থাকে, সে ডাকতে থাকে। তখন বোঝা যায় যে কে কাক আর কে কোকিল। ঠিক সেরকম ভাবে আমি যে স্বয়ংসেবক, তার আমি কাক না কোকিল তার প্রমাণ তো আমার ব্যবহারের মধ্যেই পাওয়া যাবে। যখন আমাদের সামনে এই ধরনের বিপদ আপদ আসে, যখন এই প্রসঙ্গ আসে, কঠিন পরিস্থিতি আছে দেশের সামনে, সে চীন যুদ্ধই হোক, পাকিস্তানের সাথে যুদ্ধই হোক না কেন, বাংলাদেশের প্রতিষ্ঠাই হোক না কেন, 62 যুদ্ধই হোক না কেন, ইমার্জেন্সি হোক না কেন, তুফান হোক না কেন, যে কোনো বিষয়তে আমরা যদি তাকাই তাহলে দেখব যে কোকিলের রূপ তখন ধারণ করে প্রকৃত স্বয়ংসেবকের পরিচয়, সেটা তখনই আমরা দিতে থাকি। সেই জন্যে এই পরীক্ষার সময়ই আমি বোঝা যায় যে আমি কতটুকু নিজে স্বয়ংসেবক হয়েছি। সেই জন্য আত্মসমীক্ষা করে আমাকে নিজেকেই ভাবতে হবে যে আমি আমার মধ্যে কতটুকু স্বয়ংসেবকত্বের প্রকটীকরণ ঘটাতে সক্ষম হয়েছি। সেই কারণে আজকে সংগঠনের মধ্যে 3-4টি বিষয় আসতে থাকে, তখনও পরীক্ষা হতে থাকে। তখন সংগঠন শুরু হয়, 3-4টি স্টেপ ক্রস করে তবে সংগঠন ধীরে ধীরে বড় হতে থাকে। তার মধ্যে প্রথম যেটি থাকে সেটা হচ্ছে সংগঠনের মধ্যে শুরু হওয়ার সময় সমাজ উপেক্ষা করতে থাকে। উপেক্ষা ভাব, ঘৃণা, আরে আরএসএস কি করবে, কটা বাচ্চা ছেলে নিয়ে ডাক্তারজি কি শুরু করেছে, মাথাটা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তাকে অনেক কথা শুনতে হয়েছে। সে যখন বলেছে এটা হিন্দুস্তান, হিন্দু রাষ্ট্র, তখন হাসি মজা লোকেরা করেছে, তখন অনেকেই উপেক্ষা করেছে। সেই কারণে এই উপেক্ষার সময় যারা আমাদের সংঘের সাথে সম্পর্কিত এসেছিল, তাদের মধ্যে কতজন স্বয়ংসেবক টিকে আছে যারা উপেক্ষা সহ্য করতে পারে না, তারা সংঘ থেকে বেরিয়ে গিয়ে অন্য সংগঠন বা অন্য কোনো দলে চলে গেছে। সেই জন্য উপেক্ষাকে উপেক্ষা করে, উপেক্ষার সময় নিজেকে তাকে উপেক্ষা করে যারা টিকে থাকে, তারাই প্রকৃত স্বয়ংসেবক। দ্বিতীয় যে প্রসঙ্গ আছে সেটা হচ্ছে উপহাস। হাসি তচ্ছিল্য উপহাস করতে থাকে মানুষ, সংগঠন করবে, দেশকে স্বাধীন করবে, দেশের মধ্যে পরম বৈভবশালী করবে, বড় বড় ভাষণ, বড় বড় প্রার্থনা বলতে থাকে এরা,
এদের দিয়ে কিছু হবে না, লোকেরা উপহাসের পাত্র হিসেবে আমাদের দেখে। এই উপহাসও কিন্তু মানুষ সহ্য করতে পারে না। তার যে টেম্পারামেন্ট, তার যে ব্যক্তিত্ব, তার যে ভাবনা, তার মধ্যে সেই উপহাসকে সহ্য করতে পারে না। এই উপহাসের সময় কিন্তু অনেক ব্যক্তি আমাদের থেকে বেরিয়ে চলে যায়, তারাও আমাদের সাথে পরবর্তীকালে থাকে না। তারপরে যে বিরোধ, আমরা জানি যে দুটো স্টেজ ক্রস করে আমরা বিরোধিতার মধ্যে পড়েছি। তিনবার আমাদের উপরে ডাইরেক্ট প্রতিবন্ধ, আমাদের উপরে বিরোধ এসেছে। কিন্তু এই বিরোধের সময় অনেক স্বয়ংসেবক হারিয়ে গেছে। যারা শাখায় আসতো, সম্পর্কে আসতো, কোনো ছোটখাটো স্বার্থের জন্য সঙ্গে আসতো, তাদের কিন্তু ছাগনি হয়ে গেছে। এই বিরোধিতার সময়, সত্যাগ্রহের সময় তার পরীক্ষা হয়েছে যে কারা স্বয়ংসেবক। সেই জন্য বিরোধের পরেও যারা টিকে থাকে, আর তারা হচ্ছে সঙ্গের স্বয়ংসেবক। বিরোধিতা সত্ত্বেও আদর্শবাদ থেকে এক পা তারা নড়বে না। যত বাধা বিপত্তি আসুক না কেন, সেই ভাবনা নিয়ে এই বিরোধিতার মধ্যেও তারা কিন্তু নিরন্তর গতিতে কাজ করে চলেছে। সেই জন্য আজকে এই বিরোধের পরেও যারা টিকে আছে, তাদের সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে। তারাই সঙ্গে স্বয়ংসেবক। স্বয়ংসেবক সংকলনের মধ্যে সবচেয়ে যে কঠিন প্রসঙ্গ এখন যেটা চলছে, সে সম্পর্কে আমি দু একটি কথা আপনাদের সামনে বলতে চাই। বিরোধের পরের যে ধাপ, সেটা হচ্ছে যশ প্রাপ্তি। যশ, মান, সম্মান, প্রণাম, অনেক কিছু যশের সম্ভাবনা আসতে শুরু করেছে। সংঘ আজকে 3টে স্টেজ ক্রস করে এই যশ প্রাপ্তির মধ্যে আসতে শুরু করেছে। এই যশের সময় টিকে থাকা সবচেয়ে কঠিন। সেই জন্য যারা যশের মধ্যেও নিজেকে টিকিয়ে রাখতে পারে, তারাই সংগঠনের মধ্যে টিকে থাকে। সেই জন্য আমরা বলি যে সে শ্রেয় যা কিছু ভালো সবকিছু সমাজকে দেওয়া। স্বয়ংসেবকদের আমি সবসময় পর্দার পেছনে থাকি, আমি যশ চাই না, মান চাই না, আমি নিরন্তর গতিতে সংঘ সমাজের কাজ করে যেতে চাই। এই ভাবনা নিয়ে যশ প্রাপ্তির প্রসঙ্গ এসছে। একটি ঘটনার আমি উল্লেখ করব। যখন মানুষের মধ্যে যশ ভাব আসে, যশের ভাব আসে, নামের ভাব আসে, 3টি প্রেরণা থেকে মানুষ কাজ করে। প্রথম হচ্ছে লোকেশনা, বিত্তেষণা, পুত্রেষণা। প্রথম হচ্ছে মানুষ পুত্র কন্যা চাই, সংসার জীবন করে, তার জন্য নিরন্তর অর্থ সংগ্রহের জন্য পরিশ্রম করতে থাকে। যখন পয়সা হয়ে যায়, তখন তার মধ্যে আসে যে বিবাহ করার ইচ্ছা থাকে, তখন পুত্রেষণা, পুত্র কন্যার জন্য তার চিন্তা থাকে, নিরন্তর সে ভাবতে থাকে। যখন সেটা থেকে সে সফলতা পায়, তখন তার মধ্যে আসে লোকেশনা। লোকেশনা মানে হচ্ছে সমাজের লোকেরা আমাকে দাদা করুক, আমাকে নমস্কার করুক, আমাকে স্টেজে বসাক, আমার নাম হোক, আমার প্রচার হোক, আমাকে সবাই দেখুক, আমার সবসময় সামনে আসতে চাই। একে বলা হচ্ছে লোকেশনা। তো এর থেকেও স্বয়ংসেবক যারা বাঁচে কাজ করতে পারে, তারাই হচ্ছে প্রকৃত স্বয়ংসেবক। সেই জন্য লোকেশনার সাথেই সম্পর্কিত হচ্ছে। আর যশ, যশের যে যশ প্রাপ্তি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তখন তার ভাবনাটা তার মধ্যে আসতে থাকে। তার থেকেও কোনো স্বয়ংসেবক যাতে পদস্খলন না হয়। বিশেষ করে এখন যে কালখণ্ড চলছে, রাজনৈতিক পরিবর্তন ধরেছে 14-র পর থেকে, আমরাও যারা এখানে বসে আছি, অনেকের মনের মধ্যে যশের ভাবনা মনের মধ্যে আসতে শুরু করেছে। টিকিট পাওয়ার ইচ্ছা হচ্ছে, সবাই দাদা করবে, নেতা করবো, আমি মন্ত্রী হব, আমি এটা হবো, ওটা হবো, অনেক কিছু মনের মধ্যে চলছে। সেই যশেও নিজেকে, তার থেকে নিজেকে বিরত রাখতে হবে। তার জন্য ভাবনা আমাদের করতে হবে। যখন দেশ স্বাধীন হলো, স্বাধীনতার সময় আমরা জানি গান্ধীজির নেতৃত্বে কংগ্রেসের একটা বড় টিম, তারা রাজনীতি ক্ষেত্রে তারা কাজ করছে। কিন্তু তার সাথে সাথে যারা রাজনীতির সাথে লিপ্ত হতে চায় না, একটা বড় টিম, যাদের সর্বোদয় বলা হতো, সর্বোদয় আন্দোলন, যার প্রধান নেতৃত্ব দিতেন বিনোবা ভাবে। তখন রাজসত্তা যখন সাথে এসে গেছে, আর তখন এসে যাওয়ার সাথে সাথে মানুষের মধ্যে লোভ, লালসা, আয়াস ভাব আর সহজভাবে তাকে পেয়ে বসে। সেই কারণে তখন কংগ্রেস থেকে বলা হয়েছিল যে কিছু আর্থিক সহযোগিতা করে সর্বোদয় নেতৃত্বকে দেওয়ার জন্য। বিনোবা ভাবে প্রথমে রাজি ছিলেন না, কিন্তু পরবর্তীকালে তিনিও রাজি হয়ে গেলেন এবং তিনি বললেন, ঠিক আছে, অর্থের অভাবে তো আমাদের কাজ বৃদ্ধি হচ্ছে না, তো কিছু সহযোগিতা আমরা নিতেই পারি। তো তার ফলে কংগ্রেস থেকে সর্বোদয় নেতাদের অর্থ দিতে শুরু করলো। অর্থ অনর্থের কারণ, অর্থ পরমার্থের কারণ। যদি যোগ্য ব্যবহার তাকে আমরা না করি, তাহলে কিন্তু অর্থ অনর্থেরই কারণ হয়ে দাঁড়ায়। আজকে সর্বোদয় দলের স্থিতি কি আছে? সরকারি অর্থের আনুকূল্যের কারণে যারা পরিশ্রমী ছিল, লড়াই করার মানসিকতা, দেশ সমাজ রাষ্ট্রের জন্য নিঃস্বার্থ বুদ্ধিতে কাজ করার মন তৈরি হয়েছিল, তারা কিন্তু ধীরে ধীরে আজকে হারিয়ে গেছে। আগে মিটিং এ 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার সাইকেল, মোটরসাইকেল হেঁটে যেত, এখন গাড়ি না হলে তারা কেউ যেতে চায় না। এই যে ভাবনাটা কোথা থেকে এসেছে? এটা হচ্ছে যশ প্রাপ্তি, অর্থের মোহে তারা পড়ে যাচ্ছে। সেই জন্য আমরা যারা স্বয়ংসেবক, আমাদেরও যে বর্তমান কালখণ্ড চলছে, এর মধ্যে আমাদেরও পরীক্ষা শুরু হয়ে গেল।
আমরা কোনো সরকারি আর্থিক আনুকূল্য নিয়ে সংঘ কাজ করে না, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমি যেন যশের মোহেতে না পড়ি, সেটা নিজের কষ্টার্জিত অর্থের দিয়েই সংগঠনের কাজ আমি করব। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই পদ্ধতিতেই তারা সংঘের কাজ করে চলেছে। সেই কারণে আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ অর্থের আনুকূল্য সরকার থেকে আমরা নিই না, সেটা আপনারা সকলে জানেন। সেই কারণে এই সংগঠন এর ব্যাপারে যখন কথা হচ্ছে তখন আর একজন কার্যকর্তা তিনি বলেছেন যে সংগঠনকে শেষ করার জন্য দুটো বিষয় দিলে একটি সংগঠন শেষ হয়ে যেতে পারে। তার মধ্যে প্রথম যেটি আছে সেটা হচ্ছে যে কমফর্ট লিভিং ক্যাডার্স, মানে কমফর্ট লিভিং ক্যাডার্স মানে আমরা বুঝতে পারছি যদি আপনি সুযোগ সুবিধা কমফোর্টেবল তার সমস্ত ব্যবস্থা করে দেন, সব দিকে সুখের শান্তি পথ তাকে করে দেন ক্যাডারদের, যারা স্বয়ংসেবক হিসেবে আমরা ক্যাডারদের নাম বলতে পারি, আমাদের মধ্যে সুখ প্রাপ্তির যদি ভাবনা এসে যায়, তার মধ্যে সুখের ভাব যদি দিয়ে দেওয়া যায়, তাহলে সে পরিশ্রমী আর থাকবে না, তার সমর্পিত জীবন আর থাকবে না। সেই কারণে বলা হচ্ছে একটি সংগঠনকে যদি শেষ করতে হয়, শেষ হয়ে তখনই যায় কমফর্ট লিভিং ক্যাডার্স আর তার মধ্যে দেখা দিলে। তারপরে যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে স্ট্যাটাস কনসাস লিডার। স্ট্যাটাস কনসাস লিডার মানে হচ্ছে যে আজকে যারা লিডার, যারা নেতা, যারা কার্যকর্তা আমাদের ভাষাতে, তাদের মধ্যে যদি আর স্ট্যাটাস ভাব এসে যায়, তার মধ্যে যদি এই ভাব প্রকটিত হয়, তার মধ্যে লোভ লালসা তার মধ্যেও যুক্ত হয় এবং সে পরিবেশের মধ্যে ধীরে ধীরে নিজের সংস্কারও নিচের দিকে ডেটুরেট করতে থাকে, তারও পদস্খলন হতে থাকে। সেই কারণে যদি একটি সংগঠনকে শেষ করতে হয় আর তাহলে দুটো বিষয় চিন্তা করলে আমরা ভাবতে পারবো। সেই জন্য স্বয়ংসেবকের চিন্তনের মধ্যে, আমাদের ভাবনার মধ্যে এই কমফর্ট লিভিং ক্যাডার এবং স্ট্যাটাস কনসাস লিডার থেকে আমাদেরকে ধীরে ধীরে মুক্ত থাকতে হবে। তবেই আমি নিজেকে স্বয়ংসেবক ভাবতে পারবো, আমার মধ্যে স্বয়ংসেবকত্ব থাকবে। সেজন্য এই ভাবনাটা সকলের মধ্যে দেওয়ার জন্য আমি দুটি বিষয় উল্লেখ আপনাদের সামনে করলাম। তৃতীয় যে প্রসঙ্গ সেটা হচ্ছে যে আজকে সংঘের যে কাজ আমরা করছি, আমরা ভাষণে শুনছি, বলছি, মনে মনেও বলছি এটা ঈশ্বরীয় কার্য, ঈশ্বর আমাদের কাজের সাথে যুক্ত করেছেন, হিন্দু রাষ্ট্রের অঙ্গীভূত আমরা এটা বলছি, কিন্তু আমার মনের মধ্যে বুদ্ধিবাদ যে ভাব, যেটা আমি বলেছি সমর্পণের ক্ষেত্রে তনসে মনসে ধনসে, বুদ্ধিতে বিবেকে যে সংযমের সাথে স্বভাবের যে পরিবর্তন করে তাকে আমি সমর্পণ করতে চাই, তো বিবেক বুদ্ধি তো অবশ্যই থাকা দরকার। আমরাও বুদ্ধিমান হিসেবে অবশ্যই কাজ করি, কিন্তু সংঘের কাজের প্রতি, সংঘের কার্য পদ্ধতির প্রতি, সংঘের কার্যকর্তাদের প্রতি আমার যদি আস্থা না থাকে তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো না বেশি দিন। সেই কারণে অনেক স্বয়ংসেবক তারা সংশয়বাদী হয়ে তার মনের মধ্যে উতাল পাতাল চলতে থাকে, মনের মধ্যে স্থিরতা না থাকার কারণে আর সে সংশয়বাদী হয়ে যায়, হওয়ার পরে আর সে সংঘ থেকে ধীরে ধীরে নিজেই অজান্তে হারিয়ে যায়, মূল স্রোত থেকে চলে যায়। তখন নতুন সংগঠনের কথা সে ভাবতে থাকে, তার মধ্যে অহংকারের জন্ম হয়, আমি 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 করতে করতে সেই সংগঠন থেকে মুক্ত হয়ে গিয়ে আজকে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সংগঠন থেকেও বিচ্ছিন্ন হয়ে যায়। সেই জন্যে বিচার বুদ্ধি দৃঢ় নিশ্চয় এ ভাব তো অবশ্যই থাকতে হবে, কিন্তু তার সাথে সাথে সংশয়বাতিক বা সংশয়াতীত মন, সংশয়বাদী চিন্তন থেকে যে কে মুক্ত রাখতে হবে। একটা ঘটনা গল্প পড়ছিলাম, একটি নতুন সুন্দর আম পেকেছে এখন, ওই আম গাছে একটি বাঁদর এসে আরেকটি আমটি খেয়েছে, এত সুন্দর মিষ্টি আম, মিষ্টি আম খাওয়ার মধ্যে তার মনের মধ্যে হয়েছে যে আমিও তো এই আম গাছ লাগাতে পারি। তো মানুষ কিভাবে গাছ লাগায় সে দূর থেকে পরখ করেছে, সে প্রতিদিন দেখতো যে গাছ কিভাবে বড় হচ্ছে। তো তখন দেখে যে একজন আর মালি সে আমের একটি আঁটি নিয়েছে, আঁটি নিয়ে মাটিতে গর্ত করে সেখানে জল দিয়ে সেখানে পুঁতে দিয়েছে। দেওয়ার পরে তারপরে প্রতিদিন তার পরিচর্যা করছে, জল দিচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে, বড় হয়ে আম হলো, আমের পরে আম খেলো। কিন্তু তার মনের মধ্যে, বাঁদরেরও মনের মধ্যে হলো ঠিক আছে তাহলে আমিও তো এটা করতে পারি। তখন সে চিন্তা নিয়ে একটি আমের আঁটি সংগ্রহ করেছে, করার পরে মাটিতে গর্তে সে পুঁতেছে। ওটা 5 মিনিট পরে তার মনে হয়েছে আরে আমি তো অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি ওই গাছ তো বেরোলো না, গাছ তো বেরোলো না। তখন মনের মধ্যে হয়ে আবার গেছে গিয়ে গর্তটা খুঁড়ে বার করে আমের আঁটিটা বার করেছে, আচ্ছা আমের আঁটি লাগালাম তো না, আমি ভুল করলাম। আঁটিটা বার করে আবার মাটির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আধ ঘন্টা ধরে বসে আছে চুপচাপ জল টল দিয়ে, আর দেখছে গাছ তো বেরোচ্ছে না, আবার খুঁড়ে বার করেছে। এইভাবে করতে করতে 12 বছর ধরে যদি এই সংশয় বাতিক থাকে, সংশয় মন থাকে, তার যেমন আম গাছ হবে না, আমও ফলবে না, সেরকম আমরাও সঙ্গে স্বয়ংসেবকরা কাজ করতে করতে আমাদের মধ্যে অনেক সময় সংশয় ভাব আসে। সত্যি তো ঈশ্বরীয় কাজ করছি তো, এই দিয়ে সংগঠনের কাজ হবে তো, এই ভাবনা নিয়ে আমাদের মধ্যে সংশয় থেকে নিজেকে মুক্ত হতে হবে।
সেই জন্য সংশয় বাতিক থাকা চলবে না। কাজের প্রতি আস্থা সহকারে, নিষ্ঠা সহকারে সেই কাজকে আমাদের আর করে যেতে হবে। সেই জন্যে মনের মধ্যে আমাদের ভিন্নতা আছে, আমাদের প্রকৃতির মধ্যে ভিন্নতা আছে, কাজের মধ্যে ভিন্নতা আছে, কিন্তু পরমাত্মার সাথে আমরা একত্বতার সাথে সূত্রবদ্ধ। বৈচিত্র্য থাকবেই, তার মধ্যে বার করে আমরা সংগঠনের কাজ করছি। সেই জন্যে এই ভাবনা নিয়ে আজকে সমাজের মধ্যে এই কাজ চলছে। সেই জন্য আজকে আমরা বলতে পারি যে বীজগণিতের মধ্যে একটা বিষয় a+b, তাকে আমরা শুনেছি, সবাই পড়েছি, সেরকম বলা হচ্ছে যে সংবেদনশীল মন নিয়ে ব্যক্তি প্লাস ধেয়, মানে আমি স্বয়ংসেবক এবং আমার সাথে ধেয়, সেটাকে যদি ব্র্যাকেটে দেওয়া হয় a+b, a² + b² + 2ab, যেমন ওরা পড়েছি ঠিক সেরকম ভাবেই প্রত্যেকটি স্বয়ংসেবকের মধ্যে ব্যক্তি এবং ধেয় যখন যুক্ত হয় তখন a² + b² + 2ab সেটা যুক্ত হয়ে যায়। সেই জন্য এই ভাবনা নিয়েই আমরা এই কাজকে নিরন্তর গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। সেই জন্য আমাদেরও মাঝে মাঝে মনে হয়, যখন কাজ করতে করতে হতাশা নিরাশা তো আসেই, তখন আমাদেরও মনে হয় পাবলিসিটি দিয়েই বোধহয় সংঘের কাজ হবে, প্রচারের মাধ্যমেই সংঘ এত প্রচার বিমুখ কেন, সংঘের নাম নেই কেন? শুধু প্রচারের দ্বারা যদি কাজ হতো তাহলে তো প্রচারে আমরা আগিয়ে থাকতাম। প্রচারকে অবশ্যই এখন বর্তমান যুগে, মিডিয়ার যুগে অবশ্যই প্রচার দরকার, কিন্তু তার সাথে সাথে এটাও ভাবা দরকার শুধু প্রচার দিয়ে সংগঠন বাড়বে না। আমাদের যে কার্য পদ্ধতি আছে, বৈঠক, শাখা, মিলন, মণ্ডলী, নিত্য নিরন্তর, ম্যান টু ম্যান, ডোর টু ডোর, হার্ট টু হার্ট, এই যে চিন্তন, বাড়ি বাড়ি যাওয়া, সম্পর্ক করা, হৃদয়ের সাথে হৃদয় মিলিয়ে আমরা কাজ করি, এই যে 2-3টি পিলারের উপরে আজকে সংগঠনের কাজ চলছে, সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই যে অমোঘ কার্য পদ্ধতি, তার সম্পর্কে আমাদের মনের মধ্যে এই ভাবনা অবশ্যই সেটা থাকা দরকার। তেমনি তার সাথে সাথে যখন সংস্কারের ভাব আসে, সংস্কার আসে সাথে সাথে সেই গ্রহণ করার জন্য আমাদের পাত্রতাও দরকার। আমরা অনেকে ভাবি যে আরে এতদিন ধরে শাখাতে যাচ্ছে, কোনো সংস্কার শাখায় যাচ্ছে আর আসছে, কোনো সংস্কার তো স্বয়ংসেবকদের মধ্যে দেখতে পাচ্ছি না। সেই জন্য বলা যায় যে যে যেমন মন নিয়ে সেখানে পৌঁছায়, তার মধ্যে মনে করুন 10% সংস্কার নিয়ে সে পরিবার থেকে পেয়েছে, সমাজ থেকে পেয়ে শাখায় এসেছে, লাগাতার সংস্কারের মাধ্যমে তার যতই চেষ্টা করুক সে 25% বেশি সে আগাতে পারবে না। কিন্তু অনেকে যারা সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছে, প্রকৃতিযুক্ত লোক আছে, তারা আগে থেকেই সংস্কার নিয়ে জন্মেছে, পরিবার থেকে হতে পারে, সমাজ থেকে হতে পারে, পরিবেশের কারণে হতে পারে। তারা যখন শাখাতে আসে তার সংস্কারের পরিমাণ বাড়তে থাকে, তো তখন সবাই ভাবে যে তো বেশি সংস্কারিত হয়েছে, তার পরীক্ষা সে নিজে থেকে সেটা দিতে থাকে। সেই কারণে আজকে যে আমরা কাজ করছি, আমরা কীর্ণ মার্গম, স্বয়ংসেবক কাঁটা বিছানো পথের উপর দিয়েই বাধা বিপত্তি বিভিন্ন ধরনের অতিক্রম করেই আর সঙ্গে স্বয়ংসেবকরা নিরন্তর গতিতে কাজ করে চলেছে। কিন্তু আজকে যখন স্বয়ংসেবকদের সম্পর্কে চর্চা হয় যে স্বয়ংসেবক সম্পর্কে কি ভাবনা থাকা উচিত, আর তখন যে বিষয় এসেছে যে একটি সংগঠনকে যদি শেষ করতে হয়, একটি সংগঠন কেন শেষ হয়, তার জন্য ডাক্তার যে এক জায়গায় বলেছেন সংঘকে শেষ করতে একমাত্র পারে সংঘের স্বয়ংসেবকরা, বাইরের এমন কোনো শক্তি নেই আর যারা এই সংঘকে শেষ করতে পারে। সেই জন্য তার বলার যেটা মূল কারণ সেটা হলো যে সংঘের স্বয়ংসেবকরা সেটা শেষ করতে পারে, তার কারণ হচ্ছে যে প্রত্যেকটি স্বয়ংসেবকের মধ্যে তার সংঘ সম্পর্কে ধারণা, তার যে সংস্কার, আর তার যখন ডেটুরেশন হতে থাকে, নিচে নামতে থাকে, তখন সংঘের ক্ষতি হয়। সেই জন্য আজকে আমরা যারা সংঘের স্বয়ংসেবক, আর আমি যেন কোনোদিন ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে আমি স্বয়ংসেবক হিসেবে যেন কোনোদিন কাঁটা হয়ে সংঘের সামনে আমি দাঁড়াবো না। যারা সংঘ বিরোধী, হিন্দু বিরোধী, দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী কাজ করছে, তাদের উপর দিয়ে পা মারিয়ে দলিয়ে যেতে কোনো অসুবিধা আমাদের হয় না। পায়ে কাটাতে রক্ত ফুটতে পারে, তাতে কষ্ট আমাদের হয় না। কিন্তু আজকে যদি কোনো স্বয়ংসেবক আমার সামনে দাঁড়িয়ে যায় ক্ষতি করার জন্য, যদি স্বয়ংসেবক হিসেবে সামনে চলে আসে, তখন তার উপরে পা রাখতে গিয়ে 5 বার আমাকে ভাবতে হয়। সেই কারণে আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক হিসাবে তার মনের মধ্যে আমাদের অনেক সময় স্বয়ংসেবকদের মধ্যে মতান্তর তো হতেই পারে, মতের অমিল হতে পারে। সেই জন্য সংঘ এমন একটি সংগঠন, সংস্কারের মাধ্যমে নিরন্তর সাময়িক চিন্তার মাধ্যমেই নিরন্তর গতিতে তার আর সেখানেতে নির্দিষ্ট হয়, কার্যক্রম নিশ্চিত হয়, কার্য পদ্ধতি সেইভাবে ধীরে ধীরে আগিয়ে এসেছে। ডাক্তার যে জীবনে আমরা শুনেছিলাম
ডাক্তারি জীবনে যখন ছোট সংঘ শুরু হয়, আর তখন ডাক্তারজি একবার ছোট টিমের সাথে বৈঠকে বসেছেন, তিনি পরীক্ষা করার জন্য বলছেন যে আমি হেডগোয়ার বলছি হিন্দু রাষ্ট্র, কিন্তু আজকে আমি ঠিক করলাম এটা হিন্দুস্তান, হিন্দু রাষ্ট্র নয়, আমি হিন্দু বিরোধী কাজ করতে চাই। আর তখন বালক কিশোররাও বলে উঠেছে, তাহলে সঙ্গে সরসংঘ চালক হিসেবে আপনাকে আমরা রাখবো না, আপনাকে আমরা তাড়িয়ে দেব, আপনাকে আমরা স্বীকার করব না। এটা বলার উদ্দেশ্য এটাই যে আমরা সাময়িক নির্ণয়, সাময়িক চিন্তনের মাধ্যমেই আমরা সমাজের যে কোনো ডিসিশন, সংঘের যে কোনো কাজ, আর সেগুলো তার থেকেই আমরা করে থাকি। সেই কারণে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নির্ণয় প্রক্রিয়া অমোঘ, অতুল, লাগাতার। তার কারণ হচ্ছে যে এই চিন্তন একসাথে সাময়িক নির্ণয়ের মাধ্যমে, সেই জন্য আমরা লাগাতার যেটা বলতে থাকি, মতান্তর হতে পারে স্বয়ংসেবকদের মধ্যে, কিন্তু কোনো দিনই মনান্তর হবে না। মনান্তর কোনোদিন হবে না। আদর্শবাদ থেকে আমি এক পা বিচ্যুত হব না। এই যে ভাবনা, এই যে চিন্তা, এটা ঈশ্বরীয় কাজের ক্ষেত্রে এটা কার্যকরী। সেই জন্য আজকে আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্পর্কে আমরা কিসের ভিত্তিতে কাজ করি, কিসের টানে কাজ করি, আমাদের মধ্যে টানের মূল বিষয় কি, সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি সংগঠন, যেটি হলো হিন্দু সমাজের সংগঠন। এটি একটি পারিবারিক সংগঠন। কিন্নন্তু বিশ্বমার্জম স্বদেশ ভুবনত্রয়ম, এটা শুধু কবিতা গানের শ্লোকের মধ্যে নেই। প্রত্যেকটা ব্যক্তির সাথে আমাদের যে আত্মার সাথে আত্মার টান, আত্মার সাথে পরমাত্মার যে মিলন, সেই কারণে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মানে হচ্ছে হিন্দু সমাজ। হিন্দু সমাজের মধ্যে একটি গোষ্ঠী, একটি সম্প্রদায়, তার কাজ কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ নয়। সংঘের কাজ হলো হিন্দু সমাজের সংগঠন করা। সেই জন্য প্রত্যেক ব্যক্তির সম্পর্কে জীবপ্রেমে শিবপ্রেমে জীবসেবার যে কথা বলেছি, সেই বিষয়টা এখানে আসছে যে প্রত্যেকটি কার্যকর্তার মধ্যে সেই ভাবনা, সেই চিন্তা, সেটা আমাদের থাকা দরকার। সেই কারণে আজকে যে আমরা সংগঠনের কাজ করছি, যে পারিবারিক সংগঠন হিসেবে আজকে সংগঠন দেখা দিয়েছে। লোকেরা বিশ্বাসই করতেছে না, কেন পারিবারিক সংগঠন। আজকে কোনো স্বয়ংসেবক যখন আক্রান্ত হয়, কোনো স্বয়ংসেবকের পরিবার যখন দুঃখী হয়, তখন কাউকে বলার অপেক্ষা রাখে না, আর সেখানে আমাদের মন কেঁদে ওঠে। এটা যেমন হচ্ছে, এটা বৃহত্তর বহিঃপ্রকাশ সমাজের ক্ষেত্রেও তাই। আজকে বলুন না, করোনাতে কত লোক মারা যাচ্ছে। 5 লক্ষ স্বয়ংসেবক নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে কেন সেবা কাজ করলো? কিসের টানে, কিসের তাগিদে? তার একটাই কারণ, ভূমিকম্প, বন্যা, সুনামি, আরফান, যাই বলি না কেন, তার একটাই কারণ, সেটা হচ্ছে যে আজকে সঙ্ঘের স্বয়ংসেবকরা নিশ্চিত করেছে যে তারা আজকে আমারই পরিবারেরই অঙ্গ। যেটা প্রার্থনায় প্রতিদিন আমরা বলছি, হিন্দু রাষ্ট্রাঙ্গ ভূতা, সেই জন্য হিন্দু রাষ্ট্রের আমরা অঙ্গীভূত। এই ভাবনা নিয়ে প্রত্যেকটি ব্যক্তি আমার অঙ্গ, অবয়বের মতো, তার সুখে দুঃখে বিপদে আপদে, তার সংবেদনাতে তার সাথে আমি আছি। এই ভাবনা নিয়েই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর নিরন্তর গতিতে কাজ করে চলেছে। সেই কারণে আজকে যে ঈশ্বরীয় কার্য, এটা যে আমাদের মনের মধ্যে শুধু থাকলে হবে না, সেটা আমার জীবদ্দশাতে, আমার কাজের মধ্যে, ভাবের মধ্যে তার প্রমাণ আমাদেরকে দিতে হবে। এই ভাবনা নিয়েই আমরা কাজ করছি। স্বয়ংসেবক বলার সাথে সাথে মনের মধ্যে অনেক কিছু ভাবও আমাদের মধ্যে আসে। সেই কারণে সংঘ একটি সংগঠন, নিযুক্তস্মি তথা করমি, আছি ওদের মনের মধ্যে থাকা দরকার। আর সেই কারণে আমরা জানি যে আজকে যত বিবিধ ক্ষেত্র শুরু হয়েছে, আজকে সমাজের মধ্যে যত গতিবিধি শুরু হয়েছে, সব জায়গায় সঙ্গে স্বয়ংসেবকরা ধীরে ধীরে পৌঁছাতে শুরু করেছে। কি রাজনীতি ক্ষেত্র, কি শিক্ষা ক্ষেত্র, যে ক্ষেত্রেই আজ কথা বলি না কেন, প্রায় 50টি সংগঠন সংঘের মাধ্যমে তাদের অনুপ্রেরণায় এরকম বিবিধ ক্ষেত্রে সেখানে কাজ চলছে। আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থিতি, স্বয়ংসেবকত্বের প্রকটীকরণ কোথায় হবে? আমাকে যে সংগঠনে দেয়া হবে, আমার রুচি, আমার আগ্রহ থাকতে নাও পারে, কিন্তু সংগঠন যদি মনে করে তোমাকে এই সংগঠনে যেতে হবে, সেখানে কাজ দাঁড়া করাতে হবে। আজকে আমরা জানি এত বড় একটি উচ্চমার্গের দার্শনিক লোক দীনদয়াল উপাধ্যায়, রাজনীতিটার কোনো রুচি ছিল না, কিন্তু তাকে জনসংঘে দেয়া হলো। তখন গুরুজিকে যখন উনি প্রশ্ন করছেন যে আমি তোমার রুচি নেই বলেই তো ওখানে দিয়েছি, তোমার পদস্খলন হবে না। তো বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা স্বয়ংসেবক, আমাকে যে ক্ষেত্রে দেয়া হবে সেই ক্ষেত্রে
সমাজের লোকের সামনে আমার স্বয়ংসেবকত্বের প্রকটীকরণ হওয়া দরকার, যে আমি স্বয়ংসেবকত্ব ব্যবহার করছি। সেই জন্য সংঘের মধ্যে জীবন্ত ডিকশনারি হিসাবে, জীবন্ত ব্যক্তি হিসেবে সমাজ আমাদেরকে পরীক্ষা করছে। প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি স্বয়ংসেবকের তারা পরখ করছে যে সমাজের সাধারণ লোকের সাথে আর একজন স্বয়ংসেবকের পার্থক্যটা কি। সেই কারণে আমি যেখানেই থাকি না কেন, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, দেশের কাজে, রাষ্ট্রের কাজে, চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে যেখানেই থাকি না কেন, সেখানে যেন আমার স্বয়ংসেবকত্বের প্রকটীকরণ হয়, আর সেই ব্যাপারে আমাদের ভাবনা চিন্তা হওয়া দরকার। সেই জন্যে নিত্য কাজের সাথে যদি আমি যুক্ত না থাকি, তাহলে সংঘের স্বয়ংসেবকত্ব রাখার জন্য আমাকে শাখাতে আসতে হবে। আমার নিজের যে সংস্কার, সেটা নিত্য যদি আমি না করি, তাহলে আমার পদস্খলন হওয়ার সম্ভাবনা থাকে। ঠাকুর রামকৃষ্ণের উদাহরণ তো অনেকবার শুনেছি আমরা। নিজে অবতার পুরুষ মা কালীর সাথে কথা বলছেন, আর তিনি পাথরের মূর্তির সাথে কথা বলছেন, মৃন্ময়ী মূর্তির সাথে আর চিন্ময়ী সত্তার বহিঃপ্রকাশ করেছেন। জগদম্বা রূপে মা শারদাকে প্রণাম করেছেন, তা সত্ত্বেও কিন্তু নিজের সংস্কার রাখার জন্যে আর তিনি কিন্তু তোতাপুরীর কাছে দীক্ষা নিয়েছিলেন। তার বলার কারণ হচ্ছে নিত্য সাধনায় যদি আমি থাকি, রত না থাকি, তাহলে কিন্তু আমার আর পদস্খলন হবে, আমারও মন নিচের দিকে নামবে। সেই কারণে নিত্য শাখাতে সাময়িক কার্যক্রমের মাধ্যমে অজান্তে ধীরে ধীরে স্বয়ংসেবকের যে সংস্কার আর তার বহিঃপ্রকাশ আজকে সমাজের মধ্যে আমরা দেখতে পাই। সেই জন্যে আজকে সংঘের স্বয়ংসেবক হিসাবে আর এই চিন্তা ভাবনা করে আমাদের কাজ করতে হবে। সেই কারণে সাময়িক ক্রিয়াতে সাময়িক মন তৈরি হয়। যখন একসাথে আমরা কাজ করি, একসাথে তালি বাজাই, তখন মনের সাথে মন মিল হয়। একসাথে সমতা করি, সংগচ্ছদ্দম সংবদদ্দম সংবো মনাংসি জানতাম, আমাদের মন একসাথে শুরু হয়। আমাদের নিজের মনকে সেই পর্যায়ে নিয়ে আসি, সকলকে নিয়ে চলার মানসিকতা নির্মাণ হয়। এই সাময়িক ক্রিয়াতেই আমাদের সাময়িক মন পরিবর্তন হয়, তার থেকেই সমষ্টি ভাব নির্মাণ হয়, তার থেকেই একাত্মতা নির্মাণ হয়, আর বৌদ্ধিক স্তরে হৃদয় পর তার সংস্কার অঙ্কিত হতে থাকে। সেই জন্য সংস্কার নিরন্তর অঙ্কিত করতে হবে হৃদয়কে। যদি আমি হৃদয়ের মধ্যে সেই ভাব আনতে না পারি, কথার মধ্যে কাজের মধ্যে সেই ভাব না থাকে, তাহলে শরীর অবয়ব সব থাকবে ঠিকই, কিন্তু পারিবারিক ভাব যদি না থাকে, হৃদয়ের স্পন্দন কিন্তু সেখান থেকে বন্ধ হয়ে যাবে। সেই কারণে নিত্য শাখার মাধ্যমে আমরা যে সংস্কারের ভাবের কথা বলছি, এই সংস্কারের ভাবকে কণ্টকাকীর্ণ মার্গম, যেটা আমাদের সামনে কাঁটা বিছানা পথ বলেছি, সেই জায়গায় পৌঁছানোর জন্য আমাকে নিরন্তর গতিতে আর তার চেষ্টা করে যেতে হবে। আর মাত্র কয়েক মিনিট সময় আছে আপনাদের কথা অনুসারে। সেই কারণে আমি কয়েকটি বিষয় আরো বলতে চাই। সেটি হলো যে আমাদের এটি হচ্ছে ফ্যামিলি অর্গানাইজেশন, সেই সম্পর্কে আমরা সবাই জানি। পারিবারিক সংগঠনের ভাবনা নিয়েই আর আমাদের সে পরীক্ষা করতে হবে। সেই কারণে যেমন সংস্কারিত হৃদয় যদি থাকে আর অসংস্কারিত হৃদয় থাকে, তার মধ্যে পার্থক্য কেমন। দেখুন, সূর্য তো সবাইকে কিরণ দেয়, সূর্য ওঠে, কিন্তু সূর্যের মধ্যে যদি মাটিতেও সূর্যের মধ্যে তার রশ্মি পড়ে, তার পাশেতে একটি যদি আয়না থাকে, তার মধ্যেও তার বিস্ফোরণ হয়। আর সেই আয়নার মাধ্যমে আমরা যে আয়নাতে সূর্যের যে রশ্মি পড়ে, তো সে সকলকে আলোকিত করে। সেরকম ভাবে আমি একজন স্বয়ংসেবক, আমার মধ্যেও সংস্কার শাখাতে হচ্ছে, কিন্তু যদি আমি মাটির মতোই থেকে যাই, কিন্তু আমাকে কাঁচের মতো হতে হবে, আয়নার মতো হতে হবে, তাহলে সেই সংস্কার আমার মধ্যে আসার পরে তার লাভ সমাজের লোকেরা পাবে, সমাজ তাতে উপকৃত হবে। এই ভাবনা নিয়েই সঙ্গে স্বয়ংসেবকরা আর সেই কাজ করে চলেছে। সেই জন্য এই যে কার্য পদ্ধতি, স্বয়ং সম্পূর্ণ কার্যপদ্ধতি, আমাদের যে কার্যপদ্ধতির মধ্যে কোনো দ্বিমত নেই। নিত্য সংস্কারের দ্বারাও সমাজের পরিবর্তন হবে, সে নিত্য শাখার মাধ্যমেই সেটা সম্ভব। সেই কারণে আদর্শ দেব দুর্লভ কার্যকর্তা আমাদের মধ্যে আছে। কার্যপদ্ধতি আমরা জেনেছি, এক্সপার্ট হিসেবে আমরা কার্যকর্তা হিসেবে আমাদের নিজেদের তৈরি করার জন্য নিজেকে সংস্কারিত করব, সংস্কার থেকে আরেকজনকে সংস্কার দেব। একটি উদাহরণ আমরা বলতে পারি, সহজ গ্রামের উদাহরণ, যে একজন স্বয়ংসেবক কেমন হবে, আকর্ষণের কেন্দ্রবিন্দু তাকে হতে হবে তার সংস্কারের দ্বারা, তার স্বয়ংসেবকত্বের দ্বারা। প্রতিদিন আমরা সকালে দই খাই, সেই দই যে বসানো হয়, মায়েরা দই বসায়, আমরা দেখেছি, আমরাও অনেক সময় বসিয়েছি সেই দইকে। তার মধ্যে আর কিছুই থাকে না, দুধটাকে প্রচন্ড গরম করতে হয়, টকবক করে ফোটার পরে হালকা ঠান্ডা করার পরে তার মধ্যে পুরানো এক ফোঁটা দম্বল বা সাজা তার মধ্যে দিয়ে দেওয়া হয়। সকালে উঠে আমরা দেখি যে পুরো দুধ, সেটা দুধ আর নেই, সেটা দই হয়ে গেছে। তার আকর্ষণ ক্ষমতা এত জোর, তার কাছে সবাই এক কাট্টা হয়ে গেছে। সেই জন্য আমি যে ক্ষেত্রে আছি, আমার কার্যক্ষেত্র, আমার কর্মক্ষেত্র, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, যে জীবনের মধ্যেই থাকুক, শিক্ষার জীবন,
সব জায়গায় একটি দইয়ের ফোঁটার যে কথা, দম্বলের কথা বললাম, সাজার কথা বললাম, আমি একজন আদর্শ স্বয়ংসেবক মানে আমি যেখানে আছি সেখানে সকলকে আকর্ষণ করার মতো ক্ষমতা আমার থাকা চাই। দইয়ের সেই ফোঁটা যেটা খাট্টা থাকে সেটা যদি নষ্ট থাকে তাহলে পরের দিন দেখা যায় দই বসেনি, দইটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তখন বাড়ির মায়েরা বলে এই দম্বলটাই গড়বড় হয়ে গেছে, কিছু গড়বড় আছে, এর মধ্যে সে আকর্ষণ ক্ষমতা নেই। কিন্তু আমার ব্যবহারের জন্য আমি যেখানে আছি আমি যেন কোনো স্বয়ংসেবক বিরূপ না করি। আমার কাছ থেকে আমার ব্যবহারের কারণে, আমার বাণী সংযমের কারণে, আমার ব্যবহারের কারণে, আমার চালচলনের কারণে যাতে একজন স্বয়ংসেবকও বাইরে চলে না যায়, সমাজ থেকে বিচ্ছিন্ন না হয়, দেশ বিরোধী তৈরি না হয়, তার জন্য তার যোগ্য দায়িত্ব আমি স্বয়ংসেবক হিসেবে আমাকে নিতে হবে, যে আমার সংস্পর্শে, যে আমার সান্নিধ্যে আসছে। সেই কারণে আজকে এই ভাবনা নিয়ে আমরা যারা এই ধ্যেয় নিয়ে নিষ্ঠা সহকারে হিন্দু রাষ্ট্র নির্মাণের যে জীবমান যে পরিকল্পনা নিয়েছি তাতে সফলতা অবশ্যই আমাদের কাছে আসবে। সেই জন্যে এই অজান্তে সংস্কার দিতে দিতেই আজকে সমাজ আমাদের সামনে সামাজিক যে পরিবেশ আজকে বিজয়ের পথে আজকে আমরা এগিয়ে চলেছি। সেই কারণে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, স্বয়ংসেবক হচ্ছে তার মূল, স্বয়ংসেবক হচ্ছে তার প্রধান, স্বয়ংসেবক দ্বারাই সংঘের সমাজের পরিবর্তন হবে, হিন্দু রাষ্ট্রের পরিবর্তন হবে, ভারতবর্ষ পরম বৈভবশালী হবে। সেই জন্য একজন স্বয়ংসেবকের যে গুণ, আমি নিজেকে কতটা স্বয়ংসেবক তৈরি করতে পারলাম, আমার মধ্যে কতটা ধ্যেয়বাদ, কতটা আদর্শবাদ, ব্যক্তিবাদকে আমি ছাড়তে পেরেছি কিনা, আমার মধ্যে কতটা সংস্কার হয়েছে, তার পরীক্ষা সামনে আমাদের সামনে অপেক্ষা করছে। আজীবন ব্রত হিসেবে বৈদিক পতাকার সামনে দাঁড়িয়ে আমি ব্রত নিয়েছি, আমি ঠিক করেছি যে আজীবন আমি সঙ্গে স্বয়ংসেবক থাকবো। স্বয়ংসেবক শুধু থাকার জন্য নয়, আমার ব্যবহারে আমি স্বয়ংসেবক। সেই জন্য আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে স্বয়ংসেবকের যে সংকল্পনা, নিঃস্বার্থ বুদ্ধিতে তন দিয়ে মন দিয়ে ধন দিয়ে আমি আজীবন সমাজের কাজ করে যাব, এই ভাবনা নিয়ে আজকে আমরা কাজ করছি। সেই জন্যে এক একজন স্বয়ংসেবক হিসাবে আমার চিন্তার মধ্যে যাতে অধঃপতন না আসে, সেই জন্য প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা যে তোমার কাজে জীবন দিলাম, কথা দিলাম রাজার রাজা, তোমার শক্তি তোমার কাজে, গঙ্গা জলে গঙ্গা পূজা। সেই জন্য নিত্য শাখার মাধ্যমে তোমার পতাকা যারে দাও, বহিবারে দাও শকতি। তিনি স্বয়ংসেবকত্বের যে বিষয় সেটা ভাব নিয়ে বসে থাকার সময় কিন্তু আজকে নেই। সমাজ অনেক আশা করে, অনেক আগ্রহ নিয়ে আজকে আমাদের দিকে তাকিয়ে আছে, পুরো হিন্দু সমাজ তাকিয়ে আছে বললে ভুল হবে। স্বামীজির ভাষায় কিন্তু বিশ্বমার্জম, সারা পৃথিবী আজকে শান্তি দূত হিসাবে সংঘের দিকে তাকিয়ে আছে, তার গ্রহণযোগ্যতা বেড়েছে। তার মধ্যে আমি নিজেকে স্বয়ংসেবক হিসাবে প্রতিপন্ন করার জন্য নিরন্তর নিত্য সাধনার সাথে নিজেকে যুক্ত রেখে পরম পবিত্র পতাকার কাছ থেকে ত্যাগ ও বৈরাগ্যের ভাব নিয়ে নিজের হৃদয়কে মনকে গেরুয়া রঙে রাঙিয়ে দিয়ে আমি একজন যোগ্য স্বয়ংসেবক হব। আমিও এই দেহে এই চোখে ভারতবর্ষকে পরম বৈভবশালী রেখে যেতে পারবো, এই ভাবনা নিয়ে, এই আশা নিয়ে ঈশ্বরের কাছে এটুকু প্রার্থনা জানিয়ে আজকে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, সকলে সুখে থাকুন, সকলে ভালো থাকুন। ভারত মাতা কি জয়। সবাই সিদ্ধান্ত সোজা করে বসবো, শান্তি মন্ত্র হবে। ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সবাইকে নমস্কার। হ্যাঁ রমাদা নমস্কার। মতো ভালো লাগলো, ঠিক ভালো লাগলো, ভালো লাগলো। রমাদা নমস্কার। কি সব খুব সুন্দর, খুব না খুব সুন্দর। হ্যাঁ, শরীর ঠিক তো? হ্যাঁ, শরীর ঠিক আছে, নিগুড়িতে আছি, শরীর ঠিক আছে। হ্যাঁ, নমস্কার। শিলিগুড়ি কবে গেলেন? শিলিগুড়ি কবে গেলেন? আমি শিলিগুড়ি চলে এসেছি, হয়ে গেল কয়েকদিন হয়ে গেল। শিলিগুড়ি পৌঁছে গেছি না, আমি গাড়িতে এসেছি, বাসে বাসে 4 চাকাতে এসেছিলাম। ঠিক ঠিক ঠিক। ওখানে বাকিটা সব ঠিক আছেন তো? হ্যাঁ, সব মোটামুটি ঠিক আছে। ঠিক। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে তাহলে।
আচ্ছা হ্যাঁ পরে কথা হবে। আচ্ছা রমাদা প্রায় 72 জন ছিলাম আমরা, আচ্ছা 72। 72 জন। হ্যাঁ হুম, এখানে ঠিক 64 আছে। দেখাচ্ছে, কিন্তু কিন্তু 3 জায়গাতে আরো অনেকে আর কয়েকজন করেছিল। মোটামুটি যেটা পেলাম সেটা 72। বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম হ্যাঁ, সুন্দর সুন্দর, খুব সুন্দর, মানে সহজ সরল ভাবে বিষয়টা আমরা সুন্দরভাবে শুনেছি। স্পষ্টভাবে শোনা গেছে তো? একদম হ্যাঁ হ্যাঁ, শোনা গেছে। পরিষ্কার শোনা গেছে, হ্যাঁ, ব্যাস এটা পরিষ্কার শোনা গেছে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ঠিক আছে দন্যা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ নমস্কার। ঠিক। হ্যাঁ, আচ্ছা। নমস্কার। হুম। Ini